বন্ধুরা, আমার আগেও এই মুভিটি এক্সপ্লেন অনেকেই দিয়েছে, কিন্তু সবাই তো আর একইভাবে এক্সপ্লেন করে না। আশা করি আমার এক্সপ্লেনটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের লোকা চ্যাপ্টার 1 মুভির এক্সপ্লেনেশন। সিনেমাটি শুরু হয় সুইডেনের এক বিপজ্জনক যুদ্ধাঞ্চল থেকে, যেখানে একটি পুরনো বিল্ডিংয়ে গুলির শব্দ শোনা যাচ্ছিল। চারপাশে ধোঁয়া আর ধ্বংসের দৃশ্য। এর মাঝেই আমরা সেখানে একটি মেয়েকে দেখতে পাই, যে নিজের জীবনের পরোয়া না করে এদিক ওদিক জিনিসপত্র খুঁজছিল। তারপর পরিস্থিতি বুঝে সে দ্রুত প্রকাশ নামের এক লোককে ফোন করে। প্রকাশ তাকে জিজ্ঞেস করে, কি হলো চন্দ্রা, তুমি কি সেই জিনিসটা পেয়ে গেছো? তখন চন্দ্রা বলে, হ্যাঁ পেয়েছি। তখনই প্রকাশ তাকে বলে, তোমাকে যে কোনো মূল্যে ওখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই গার্ডরা তোমার কাছে পৌঁছে যাবে। তার এই কথা শেষ হতেই হঠাৎ একজন মহিলা গার্ড চন্দ্রার দিকে এগিয়ে আসে, সম্ভবত তাকে শেষ করার উদ্দেশ্যে। কিন্তু তবুও চন্দ্রা সেখান থেকে পালিয়ে যায়। আশ্চর্যের বিষয় ছিল যে সেই বিল্ডিংয়ের বাইরে শত শত গার্ড মোতায়েন ছিল, কিন্তু তবুও সে সবাইকে ফাঁকি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং দৃশ্যটি সেখানেই শেষ হয়। পরের দৃশ্যে আমরা চন্দ্রাকে দেখি, যে মাত্র ভারতে পৌঁছেছে। আমরা লক্ষ্য করি বিমানবন্দরে প্রকাশও তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখেই চন্দ্রা প্রশ্ন করে, আমাকে এখানে কেন ডাকা হয়েছে? তখন প্রকাশ বলে, তা আমিও জানি না, তারা শুধু এতটুকু বলেছে যে তোমাকে ডাকা হোক, বাকিটা তারা পরে জানাবে। সেখান থেকে বেরোনোর সময় আমরা দেখি তাদের দুজনের সাথে একজন স্থানীয় ড্রাইভারও ছিল, যার নাম কুমার। এরপর প্রকাশ চন্দ্রাকে একজন বৃদ্ধ লোকের কাছে নিয়ে যায়। তাকে দেখে মনে হয় চন্দ্রা তাকে আগে থেকেই চিনত। সেই বৃদ্ধ লোকটি তাকে দেখে খুশি হয়ে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি এখনও বেঁচে আছো। এরপর সে চন্দ্রার জন্য নকল আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বানাতে শুরু করে। সবশেষে যাওয়ার সময় তাকে বলে, পরের বার যখন তুমি আসবে হয়তো আমি এখানে থাকব না, কারণ আমার ছেলে সবকিছু সামলে নেবে এবং ভবিষ্যতে সে তোমাকে সাহায্য করবে। এরপর প্রকাশ চন্দ্রাকে একটি ফ্ল্যাটে রেখে যায় আর কঠোরভাবে বলে, এখন থেকে তুমি এখানেই থাকবে আর তোমাকে একটি সাধারণ জীবনযাপন করতে হবে। তারপর সে যাওয়ার সময় বলে, আর একটি কথা, কারো সাথে অকারণে ঝগড়া করো না, আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় কুমারকে জানিও, সে সব এনে দেবে। এভাবে চন্দ্রা সেই ফ্ল্যাটে প্রবেশ করে আর সেখানে সবকিছু পরিষ্কার করতে শুরু করে। এখানে সে একটি লুকানো ঘর খুঁজে পায়, যেখানে পুরনো জিনিসপত্র পড়েছিল। এরপর সবকিছু পরিষ্কার করে সে পুরনো খবরের কাগজ দিয়ে জানালাগুলো ঢাকতে শুরু করে, যাতে কেউ তাকে বাইরে থেকে দেখতে না পারে। কিন্তু এরই মাঝে অন্য একটি জানালা বন্ধ করার সময় তার চোখ সামনের ফ্ল্যাটের দিকে পড়ে। সেখানে একজন ছেলে তাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আর শুধু সেই নয়, তাকে দেখে চন্দ্রাও কিছুক্ষণের জন্য সেখানেই দাঁড়িয়ে থাকে, আর তারপর হুঁশ ফিরে পেয়ে জানালা বন্ধ করে নেয়। এরপর আমাদের সেই ছেলেটির সম্পর্কে জানানো হয়, যার নাম সানি। আসলে কিছুদিন আগে তার প্রেমিকার সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল, তাই আজ সেই মেয়েটি তার বিড়ালটিকে সানিকে ফেরত দিতে আসে। সম্ভবত সানি তাকে এটি উপহার দিয়েছিল। এখানে আমরা আরও একটি বিষয় জানতে পারি যে বিড়ালটি আসলে কিছু শুনতে পেত না। তো এভাবে তার এক্স গার্লফ্রেন্ড তার নতুন বয়ফ্রেন্ডের সাথে এসে বিড়ালটি ফিরিয়ে দিয়ে চলে যায়। সানির কথা বলতে গেলে তার সাথে তার দুজন নিকাম্মা বন্ধুও ছিল। এখানে আমরা সানি বন্ধুদের নাম জানতে পারি, একজন ছিল ভেনু এবং অন্যজন নাইজেল। এই তিনজন শুধু মজামস্তি করে ফ্ল্যাটে সারাদিন পড়ে থাকে, মাঝে মাঝে লাল পানীয়ও খায়। তাদের পড়ালেখায় কোনো মনোযোগ নেই। যাই হোক, আজ সানি তার বন্ধুদের বলে, আমাদের সামনের ফ্ল্যাটে একটা সুন্দরী মেয়ে এসেছে, চলে এই খুশিতে পার্টি করা যাক। এরপর কি আর, তিনজনের পার্টি শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা চন্দ্রাকে দেখি, যে একটি রেস্তোরাঁয় চাকরি পেয়ে যায়, আর তাও রাতের শিফটে। এক রাতে সানি এবং তার বন্ধুরা লাল পানির নেশায় অবস্থায় হেঁটে বাড়ি ফিরছিল। ঠিক সেই পথেই আমরা একটি অটো দেখতে পাই, যেখানে তিনজন লোক বসেছিল আর অটোটিও থেমেছিল। সেই তিনজনের মধ্যে সুন্দর নামের একজন সেই অটোর পেছনে দাঁড়িয়ে থাকা এক লোকের দিকে এগিয়ে যায় আর তাকে অজ্ঞানের ইনজেকশন দিয়ে অপহরণ করে নেয়। এর মধ্যে আমরা দেখি যে পাশে দাঁড়িয়ে থাকা সানি এবং তার বন্ধুরা এতটাই মত্ত ছিল যে তারা কিছুই দেখতে পায়নি। এবার বাড়ি পৌঁছতেই একটি বাচ্চা মেয়ে সানিকে বলে, আঙ্কেল আপনার বিড়ালটা নিচে রাস্তায় চলে গেছে। এই কথা শুনে সানি সঙ্গে সঙ্গে বিড়ালটাকে আনতে নিচে যায়, কিন্তু তখনই রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি তার দিকে চলে আসে। এরপর শুরু হয় একটি স্লো মোশন দৃশ্য, যেখানে সানি মনে মনে ভাবছিল এবার সে বাঁচবে না। অন্যদিকে গাড়িটিও তার আরও কাছে আসছিল, কিন্তু তখনই হঠাৎ সানি অনুভব করে কেউ তাকে জোরে ধাক্কা দিয়েছে, আর সে রাস্তার অন্য পাশে গিয়ে পড়ে।
এই সব এত দ্রুত ঘটেছিল যে সানি সহ অন্যরাও বুঝতে পারছিল না এই ছেলেটি। কিভাবে বেঁচে গেল। কিন্তু সানির মনে একই প্রশ্ন ঘুরছিল যে তাকে কে বাঁচালো। যাই হোক, এবার দৃশ্যটা বদলায় আর আমরা অন্যদিকে রাতে একটি মেয়েকে তার প্রেমিকের সঙ্গে কথা বলতে দেখি, যে তার বন্ধুর বাড়িতে যাচ্ছিল। এই পথেই সেই সুন্দর এবং তার দুই সঙ্গীও অটোতে বসেছিল। তখনই তাদের চোখ সেই মেয়েটির উপর পড়ে আর তারা তাকে ফলো করতে শুরু করে। তখনই সুন্দর তাকে বলে, ম্যাডাম আপনি কোথায় যাবেন, অটোতে উঠে পড়ুন, আমরা আপনাকে লিফট দিয়ে দেব। কিন্তু তাদের দেখে মেয়েটি ভয় পেয়ে দৌড়াতে শুরু করে আর তখনই তার সামনে একটি পুলিশের গাড়ি দেখতে পায়, যা দেখে সুন্দর এবং তার সঙ্গীরা অটো নিয়ে পালিয়ে যায়। কিন্তু গাড়িতে থাকা পুলিশ অফিসার, যার নাম নাচিয়াপ্পা, এই ঘটনাটা লক্ষ্য করে। এরপর সে মেয়েটির কাছে এসে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? মেয়েটি বলে, স্যার আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি, সেখানে একটা ছোট পার্টি আছে। এরই মধ্যে সেখানে একজন মহিলা ইন্সপেক্টর আসেন, যিনি নাচিয়াপ্পাকে জিজ্ঞেস করেন এই মেয়েটির কি হয়েছে। তখন নাচিয়াপ্পা বলে, কিছু না ম্যাডাম, রাতের কারণে শুধু সাধারণ জিজ্ঞাসাবাদ করছিলাম। কিন্তু এই কথা শুনে সেই ইন্সপেক্টর তাকে বকা দেন, উত্তর দেওয়ার আগে তোমার সিনিয়রকে স্যালুট করতে জানো না? আর এখানেই আমরা জানতে পারি যে নাচিয়াপ্পা একজন অহংকারী মানুষ, যার ধারণা যে মেয়েরা এবং মহিলারা শুধু ঘরে থাকার জিনিস, কোনো মানুষ নয়। যাই হোক, সেই মহিলা ইন্সপেক্টর এবার মেয়েটিকে বলেন, তুমি এক কাজ করো, আমার গাড়িতে উঠে পড়ো, আমি তোমাকে পৌঁছে দেব। আর এইভাবেই সেই মেয়েটি মহিলা ইন্সপেক্টরের সঙ্গে সেখান থেকে চলে যায়। এবার অন্য দৃশ্যে সানি ভেনুকে গতকালের ঘটনা সম্পর্কে জানায়, কিভাবে একজন অজানা ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বাঁচিয়েছিল। কিন্তু এই কথা শুনে ভেনু হাসতে হাসতে বলে, মনে হয় তোমার ওপর ওই পাশের ফ্ল্যাটের মেয়েটির নেশা চড়েছে, তাই তুমি এসব কথা বলছো। যাই হোক, এবার আমরা সুন্দরকে দেখতে পাই, সেই অটোওয়ালা লোক যে লোকেদের অপহরণ করত। আমরা দেখি এবার সে সেই রেস্তোরাঁয় পৌঁছায় যেখানে চন্দ্রা কাজ করে, আর এখন সে এখানে চন্দ্রার একজন সহকর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। আসলে বেশ কিছুদিন ধরে সে সেই মেয়েটিকে প্রপোজ করার চেষ্টা করছিল, কিন্তু মেয়েটি বারবার তাকে মানা করছিল, তাই আজ সে এখানে চলে এসেছে। এই সময় চন্দ্রা আবর্জনা ফেলতে যায় আর দেখে সুন্দর সেই মেয়েটিকে বিরক্ত করছে। যখন মেয়েটি তাকে আবার মানা করে, তখন সুন্দর এবার হাতে অ্যাসিডের বোতল নিয়ে তাকে হুমকি দেয়, যদি তুমি আমার না হও তাহলে আমি তোমাকে অন্য কারো হতে দেব না। কিন্তু এর চেয়ে বেশি কিছু হওয়ার আগেই চন্দ্রা দ্রুত এগিয়ে যায় আর সুন্দরের হাত ধরে দেওয়ালে মেরে দেয়। এতে ছিটকে যাওয়া অ্যাসিড সুন্দর এবং চন্দ্রা দুজনের হাতেই পড়ে যায়। এখন একদিকে সুন্দর যন্ত্রণায় চিৎকার করতে থাকে, অন্যদিকে চন্দ্রাকে দেখে মনে হচ্ছিল যেন তার কোনো কিছুই হয়নি, কিন্তু তবুও সে থামে না আর তাকে মারতে মারতে তার হাত পর্যন্ত ভেঙে দেয়, যার কারণে সুন্দর ঠিকমতো উঠে দাঁড়াতেও পারে না। এর পরের দিন আমরা নাচিয়াপ্পার মাকে দেখি, যিনি তাকে বিয়ে করতে বলেন। কিন্তু নাচিয়াপ্পা মুখ ঘুরিয়ে বলেন, মা আমি শহরের মেয়েদের বিয়ে করব না, তাই আমার জন্য কোনো গ্রামের মেয়েকে খুঁজে দাও। এই কথা বলে সে নিজের কাজে বেরিয়ে পড়ে। কিন্তু এবার আমরা দেখি সে সরাসরি একটি গ্যাংয়ের কাছে পৌঁছায়, যেখানে সুন্দরও উপস্থিত ছিল। আসলে এই সুন্দর ছিল সেই গ্যাংয়ের মালিকের ছোট ভাই। এরপর আমরা দেখি সেই গ্যাংয়ের আরেকজন লোক নাচিয়াপ্পাকে ফোন করে বলে, কিছুদিন পর আমার কন্টেনার আসবে, তাই তুমি ইউনিফর্ম পরে সেটা নিরাপদে আমার আস্তানায় নিয়ে আসবে। তুমি একজন পুলিশ, তাই রাস্তায় কেউ তল্লাশি করবে না। কিন্তু নাচিয়াপ্পা এই কথা এড়িয়ে গিয়ে বলে, ওই দিন আমার নাইট ডিউটি আছে, তাই আপনি অন্য কাউকে পাঠান। কিন্তু তখনই আমরা জানতে পারি যে তার সেই মহিলা ইন্সপেক্টরও সেই কনফারেন্স কলের মাধ্যমে উপস্থিত ছিলেন। তিনি এই কথা শুনে নাচিয়াপ্পাকে বলেন, কোনো সমস্যা নেই, নাইট ডিউটি আমি সামলে নেব, তুমি এই কাজটা করে নিও। তারপর আমরা জানতে পারি ফোনে কথা বলা লোকটি অন্য কেউ নয়, বরং সেই মহিলা ইন্সপেক্টরের নিজের ভাই। অর্থাৎ এই সব লোক সুন্দর, নাচিয়াপ্পা, সেই মহিলা ইন্সপেক্টরের ভাই, সুন্দরের ভাই, সবাই একে অপরের সঙ্গে জড়িত। এবার নাচিয়াপ্পা সুন্দরকে সেই রাতের ঘটনা সম্পর্কে বকাঝকা করে বলে, আমি তোমাকে সব নিয়ম জানিয়েছিলাম, সিসিটিভি কোথায় আছে, সেই মেয়েটির সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে। তবুও তুমি ভুল করেছ। এই সময় তার চোখ সুন্দরের হাতের দিকে পড়ে। সে জিজ্ঞেস করে, তোমার হাতের কি হয়েছে আর এরকম ভাঙাচোড়া কেন? তখনই অন্য একজন হাসতে হাসতে বলে, কিছুক্ষণ আগে একটা মেয়ে ওকে খুব মেরেছে। এই কথা শুনে নাজিয়াপ্পা তাকে টিটকারি মেরে বলে, তুমি পুরুষ না অন্য কিছু, যে একটা মেয়ের কাছে মার খেয়ে এসেছ, তোমার লজ্জা করে না? তখন সুন্দর রেগে গিয়ে বলে, আরে সে কোনো সাধারণ মেয়ে নয়, সে যদি তোমার সামনে আসে তোমারও আমার মতো অবস্থা হবে। এই কথা শুনে নাচিয়াপ্পার ইগোতে আঘাত লাগে আর সে বলে, তাহলে তো আমাকে এখনই সেই মেয়েটির কাছে নিয়ে চলো, দেখি ওর কত সাহস। এরপর সুন্দর নাচিয়াপ্পাকে রেস্তোরাঁয় নিয়ে যায় আর চন্দ্রাকে দেখিয়ে বলে, এই আমাকে মেরেছে। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে চন্দ্রার শরীরটা ভালো ছিল না, তাই সে একটি অটো নিয়ে কোথাও যাবার চেষ্টা করে। আর সেই শেয়ারিং অটোতে সানিও বসে আছে। সানি তাকে দেখে তার সাথে কথা বলার চেষ্টা করে।
তোমার নাম কি, আগে কোথায় ছিলে আর এখন কোথায় যাচ্ছ? আর এর মধ্যেই সে চন্দ্রার পোড়া হাত দেখে অবাক হয়ে যায়। কিন্তু তখনই চন্দ্রা সঙ্গে সঙ্গে হাতটা ঢেকে নেয়। কথায় কথায় সানি তাকে তার বন্ধুর জন্মদিনের পার্টির দাওয়াত দেয় আর সেই দিন ফ্ল্যাটে আসতে বলে। চন্দ্রা এর কোনো জবাব দেয় না। কিন্তু তারপর আমরা দেখি যে চন্দ্রা সত্যিই সেই রাতে পার্টিতে পৌঁছে যায়। সানি বিশ্বাসই করতে পারছিল না যে সে আসবে। চন্দ্রাকে দেখে সানির বন্ধু নাইজেলও মুগ্ধ হয়ে যায়। এরপর পার্টির সময় সানি চন্দ্রার হাত দেখে আর লক্ষ্য করে যে হাতটা পুড়ে গিয়েছিল সেটা এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। এর মধ্যে চন্দ্রা সানির ফ্ল্যাটে থাকা আজকের কাগজে সেই বৃদ্ধ লোকটির ছবি দেখে যে তার জন্য নকল কাগজপত্র বানিয়েছিল। এখানে সে জানতে পারে সেই লোকটি এখন মারা গেছে, আর এটা জেনে চন্দ্রা কিছুটা মন খারাপ করে। কিন্তু তখনই হঠাৎ নাচিয়াপ্পা আর একজন পুলিশ সেই ফ্ল্যাটে পৌঁছে যায়। সেখানে তল্লাশির সময় তারা কিছু নেশা জাতীয় দ্রব্যও খুঁজে পায়। সানি এবং তার বন্ধু নাচিয়াপ্পাকে বোঝানোর চেষ্টা করে, স্যার, এটা শুধু একটা ছোট জন্মদিনের পার্টি, প্লিজ এবারকার মতো ছেড়ে দিন। কিন্তু নাচিয়াপ্পার আসল উদ্দেশ্য ছিল চন্দ্রাকে বিরক্ত করা আর দেখা যে সে কিছু বলে কিনা। এভাবে সে পার্টিতে উপস্থিত মেয়েদেরও তল্লাশি করতে শুরু করে। কিন্তু যখন চন্দ্রা তখনও চুপচাপ দাঁড়িয়ে থাকে, তখন শেষমেশ নাচিয়াপ্পা বলে, ভলিউম কম করে পার্টি করো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর পার্টি শেষ হবার পর চন্দ্রা সানিকে ধন্যবাদ জানিয়ে তার ফ্ল্যাটের দিকে হাঁটা দেয়। আর তখনই সানির বন্ধু নাইজেল ইচ্ছাকৃতভাবে তাকে পৌঁছে দেওয়ার অজুহাতে তার ফ্ল্যাটের দিকে হাঁটা দেয়। এতে সানির একটু খারাপ লাগে। এখানে আমরা দেখি যে নাইজেল সেই ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করে আর দৃশ্যটি এখানেই শেষ হয়ে যায়। এরপর পরের দিন সকালে সানির কাছে নাইজেলের মায়ের ফোন আসে, যে তাকে জিজ্ঞেস করে, নাইজেল কোথায়? আমি ওকে অনেকক্ষণ ধরে ফোন করছি, ও ফোন ধরছে না। তখনই সানির মনে পড়ে যে সে তো চন্দ্রার ফ্ল্যাটে গিয়েছিল আর এখনও ফিরে আসেনি। তাই এবার সে সঙ্গে সঙ্গে গিয়ে চন্দ্রার ফ্ল্যাটের দরজায় টোকা দেয়। কিন্তু চন্দ্রা ভেতর থেকেই চিৎকার করে বলে, এখানে কেউ নেই সানি, তুমি চলে যাও। এই কথা শুনে সানি হতাশ হয়ে ফিরে যেতে শুরু করে। কিন্তু তখনই আমরা লক্ষ্য করি যে প্রকাশ নামের লোকটি যে চন্দ্রাকে বিমানবন্দরে নিতে গিয়েছিল, সে এখন চন্দ্রার ফ্ল্যাটে আসে আর চন্দ্রা তাকে স্বাগত জানায়। আর এই জিনিসটা সেখানে উপস্থিত সানিও দেখে ফেলে। সে চিন্তায় পড়ে যায় যে এই লোকটা কে? চন্দ্রা আমাকে ডাকেনি, তাহলে ওকে কেন ভেতরে ডাকলো? এইসব ভাবতে ভাবতে সে আবার নিজের ফ্ল্যাটে পৌঁছায়। সেখানে ভেনু তাকে নাইজেলের পাঠানো ভয়েস মেসেজগুলো শোনায়, যেখানে সে বলে যে আমি কোনো জায়গায় আটকে আছি, তাই তোমরা দুজন যদি এখানে আসো তাহলে ভালো হবে। এবার ভেনু এই জিনিসটাকে হালকাভাবে নেয়। কিন্তু সানির সন্দেহ হতে থাকে যে নাইজেল কি বিপদে আছে। এবার কিছুক্ষণ পর চন্দ্রা নিজে সানির ফ্ল্যাটে আসে আর সানিকে কাছে ডেকে তার কাছে ক্ষমা চায়। যখন তুমি আমার কাছে এসেছিলে তখন আমার খুব ঘুম পাচ্ছিল, আর তাছাড়া তোমার বন্ধু নাইজেল তো গতকাল রাতেই আমার ফ্ল্যাট থেকে চলে গেছে। এই কথা বলে চন্দ্রা চলে যায়। কিন্তু সানি ভেনুর কাছে গিয়ে বলে, আমার সন্দেহ হচ্ছে যে নাইজেল অবশ্যই চন্দ্রার ফ্ল্যাটেই আছে, আর ওই নাইজেলের সাথে কিছু খারাপ করেছে, কারণ এই মেয়েটি প্রথম থেকেই খুব অদ্ভুত। এরপর যখন রাত হয় আর চন্দ্রা তার কাজের জন্য বের হয়, তখন সানি চুপিসারে তার পিছু নিতে শুরু করে। অন্যদিকে নাইজেল পুলিশের গাড়ি থেকে নিজের ফ্ল্যাটে পৌঁছায় আর ভেনুকে জানায় যে গত রাতে পুলিশ আমার পকেটে নেশার প্যাকেট দেখে ফেলেছিল, তাই তারা আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সারা রাত সেখানেই রেখেছিল। অন্যদিকে আমরা দেখি যে সুন্দর আর তার বন্ধুরা অটোতে বসে আছে, যাদের হাতে ইঞ্জেকশন ছিল। তারা চন্দ্রাকে অজ্ঞান করে নিজেদের সাথে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছিল। তাই এবার চন্দ্রা যেই অটোটার কাছে পৌঁছায়, সুন্দরের বন্ধুরা তাকে ইঞ্জেকশন দেয়। এরপর তারা তাকে জোর করে অটোতে ঢুকানোর চেষ্টা করে। কিন্তু তখন চন্দ্রা অটোর রড হাত দিয়ে চেপে ধরে আর সেটি ব্যাকা হয়ে যায়। সানি, যে এতক্ষণ চন্দ্রাকে অনুসরণ করছিল, এইসব দেখে চিৎকার করে বলে, তোমরা কারা? এই মেয়েটিকে ছেড়ে দাও। কিন্তু সুন্দর এবং তার সঙ্গীরা চন্দ্রার মাথায় আঘাত করে তাকে অটোতে তুলে নিয়ে যায়। এরপর অন্য একটি দৃশ্যে আমরা একজন ডাক্তারকে তার নাতনির সাথে দেখতে পাই। নাতনি তাকে গল্প শোনানোর জন্য আবদার করে। তখন সেই ডাক্তার তাকে একটি প্রাচীন গল্প শোনাতে শুরু করেন, আর গল্পটি এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে শত শত বছর আগে এই শহরটি একটি জঙ্গল ছিল, যেখানে একজন রাজা থাকতেন। তার মহলের কাছে একটি ছোট কালী মন্দির ছিল, আর রাজা ছিলেন তার বড় ভক্ত। সেই জঙ্গলে অনেক আদিবাসীও থাকত। তাদের মধ্যে একটি ছোট মেয়ে ছিল যে সবসময় রাজাকে মন্দিরে যেতে দেখে সেটা জানার জন্য এক্সাইটেড হতো সেখানে কি আছে। এই কারণে রাজা যখনই সেই মন্দিরে যেতেন, তখন সেই মেয়েটির পাশাপাশি সেই গোষ্ঠীর অন্য ছেলেরাও সবসময় লুকিয়ে তাকে দেখত। তাছাড়া রাজা আর তার পরিবার ছাড়া অন্য সবার জন্য মন্দিরের কাছে যাওয়া নিষিদ্ধ ছিল।
কিন্তু তা সত্ত্বেও একদিন সেই মেয়েটি তার বন্ধুদের সাথে মন্দিরের কাছে পৌঁছায় আর সেখানে রাখা একটি ছোট ঘুঙুর তুলে নিয়ে তাদের এলাকার মন্দিরে এনে রাখে। যখন রাজা এই কথা জানতে পারেন, তখন তিনি রাগে আদিবাসীদের ঘরবাড়ি জ্বালিয়ে দেন আর তাদের মন্দিরও ধ্বংস করে দেন। এরপর তিনি একে একে অনেক লোককে মেরে ফেলেন। যার কারণে কিছু লোক প্রাণ বাঁচাতে একটি গুফায় গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই আমরা দেখি সেই মেয়েটি গুফায় ঘুরতে ঘুরতে ভেতরে চলে যায়। সেখানে সে একটি মূর্তি দেখতে পায় যার মাথা কাটা ছিল। এখানে সে কিছু অদ্ভুত শক্তি অনুভব করে আর তখনই কিছু বাদুড় এসে তাকে কামড়ে দেয়। ওদিকে ততক্ষণে রাজার সৈন্যরা এসে পুরো গোষ্ঠীর লোকদের ধরে ফেলে। অন্যদিকে জ্ঞান ফিরলে সেই মেয়েটি এবার গুফা থেকে বেরিয়ে আসে। এখন রাজার সৈন্যরা আদিবাসীদের ওপর অত্যাচার করে, কিন্তু যখন সেই মেয়েটি তার পরিবারকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছায়, তখন সেনাপতি বর্ষা তার পেটের এপার ওপার করে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। আর তারপর তার বাবা মা হাউমাউ করে কাঁদতে থাকে। কিন্তু তখনই হঠাৎ একটি অলৌকিক ঘটনা ঘটে, আর মেয়েটি আসলে মারা যায় না। সবাই দেখে সে সেই বর্ষা হাতে নিয়ে দাঁড়িয়ে ওঠে। এই দৃশ্য রাজা আর তার অন্য লোকদের ভয় পাইয়ে দেয় যে সেই মেয়েটির মধ্যে এই শক্তিগুলো কিভাবে এলো। কিন্তু তারা কিছু করার আগেই সেই মেয়েটি তার দাঁত দিয়ে তাদের গলায় কামড় দিয়ে সবাইকে মেরে ফেলে। কিন্তু মরার ভয়ে সেই সেনাপতি উল্টো সেই মেয়েটির বাবা মাকে তার চোখের সামনে মেরে ফেলে। এরপর সেই মেয়েটি সেনাপতিকেও মেরে ফেলে। মরার আগে তার মা বলে, দেবী মা তোমাকে একটি শক্তি দিয়েছেন, এই শক্তি দিয়ে মানুষের ভালো করো। এরপর লোকেরা তার নাম দেয় নীলি, যে শত শত বছর ধরে জীবিত আছে আর আজও পৃথিবীতে রয়েছে। যাই হোক, এবার গল্প থেকে দৃশ্যটি বর্তমানে ফিরে আসে, যেখানে সুন্দর এবং তার বন্ধুরা চন্দ্রাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। কিন্তু যে চন্দ্রা পাবলিক প্লেসে শান্ত ছিল, সে এখন তাদের নিজের আসল রূপ দেখায় আর একে একে সুন্দরের সব বন্ধুর গলায় কামড়ে তাদের রক্ত পান করে। এর মধ্যে অনুসরণ করা সানিও এইসব নিজের চোখে দেখছিল, যে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এর পরে দৃশ্যটি আবার সেই ডাক্তার এবং তার নাতনির কাছে আসে, যাকে সে নীলির গল্প শোনানো চালিয়ে যায়। সে বলে, একদিন একজন লোক তার গবেষণা দিয়ে নীলির দুর্বলতা খুঁজে পায়। এরপর সে তাকে ধরার চেষ্টা করে। এর জন্য সে নীলিকে খুঁজে বের করে তার হৃদয়ে লোহার ছুরি ঢুকিয়ে দেয় আর তাকে মেরে ফেলে। এবার সেই নাতনি জিজ্ঞেস করে, দাদু, নীলি কি সেদিন মারা গিয়েছিল? তখন ডাক্তার মুচকি হেসে বলেন, না বাবা, নীলি মরেনি, বরং সে আজও পৃথিবীর কোনো না কোনো কোণে রয়েছে। এর মধ্যে যখন সানির জ্ঞান ফেরে, তখন চন্দ্রা তাকে ভয় দেখিয়ে দুটো অপশন দেয়। সে বলে, সানি, হয় তুমি আমাকে সাহায্য করো আর এই লাশগুলো সরিয়ে দাও, নয়তো আমি তোমাকেও একটি লাশে পরিণত করে দেব। এভাবে এবার সানি তাকে সাহায্য করে আর 3টি লাশই একটি অ্যাসিড ফ্যাক্টরিতে লুকিয়ে ফেলে। কাজ শেষ হবার পর সানি চন্দ্রাকে জিজ্ঞেস করে, সেই দিন যখন আমাকে গাড়ি ধাক্কা দিতে যাচ্ছিল, তখন কি তুমিই আমাকে বাঁচিয়েছিলে? চন্দ্রা মাথা নেড়ে হ্যাঁ জানায়। যাই হোক, এবার সে সানিকে তার ফ্ল্যাটে নিয়ে যায়, যেখানে ফ্রিজে অনেক রক্তের প্যাকেট ভরা ছিল। সেগুলো দেখে সানি বুঝতে পারে যে চন্দ্রা কোনো সাধারণ মানুষ নয়। এবার সে জিজ্ঞেস করে, আসল কথা বলো, তুমি এমন কিভাবে হলে? চন্দ্রা সানিকে বলে, এটি একটি ভাইরাস। যেমন কিছু ভাইরাস মানুষকে মেরে ফেলে, তেমনই কিছু ভাইরাস তাদের শক্তি দেয়। এটিও তেমনই, কিন্তু যদি আমি কাউকে কামড়াই, তাহলে সেই লোকটিও সংক্রমিত হয়ে যাবে। এবার সানি অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার বয়স কত হবে? চন্দ্রা উত্তর দেয়, আমি তোমার চেয়ে অনেক বছরের বড়, কিন্তু আমি কখনো এক জায়গায় 20 বছরের বেশি থাকিনি, কারণ আমার বয়স বাড়ে না, যার কারণে লোকেরা ধীরে ধীরে অনুমান করতে শুরু করে। তাই আমাকে প্রতি 20 বছর পর পর আমার জায়গা ছাড়তে হয়। সে জানায়, আগে আমি সুইডেনে ছিলাম আর এখন ভারতে এসছি। এভাবে আমি শত শত বছর ধরে পুরো পৃথিবী ঘুরেছি। এই কথাবার্তার মধ্যেই সানির বন্ধু ভেনু চন্দ্রার ফ্ল্যাটে পৌঁছায়, কারণ সানি সেখানেই ছিল। এবার চন্দ্রা সানিকে বাইরে যাওয়ার আগে কঠোরভাবে বলে, সানি, আমি তোমাকে বিশ্বাস করি, যার কারণে আমি তোমাকে এইসব বলেছি, তাই তুমি এই কথা কাউকে বলবে না। কিন্তু সানি নিজের ফ্ল্যাটে ফিরে গিয়ে ভেনুকে সব কিছু বলে দেয়, যে সেই চন্দ্রা কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন ভ্যাম্পায়ার। কিন্তু তখনই চন্দ্রা সানির ফ্ল্যাটে এসে হাজির হয়। আর ভেনুর কথা শুনে তাকে মেরে ফেলে। এরপর সানি নিজের প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। কিন্তু চন্দ্রা তাকে ধরে ফেলে এবং তাকেও শেষ করে দেয়। তারপর হঠাৎ সে চিল্লে ওঠে, আর এখানে আমরা দেখতে পারি যে এই সবই আসলে সানির একটি দুঃস্বপ্ন ছিল। পরের দিন নাচ্চি আপ্পা আর একজন পুলিশ সেই জায়গায় পৌঁছায় যেখানে চন্দ্রা সুন্দর এবং তার বন্ধুদের মেরেছিল। সেখানে ক্রাইম সিন তদন্তের সময় নাচ্চি আপ্পা অটোতে একটি আই লেন্স খুঁজে পায়, সেই লেন্স যা চন্দ্রা তার কালো চোখের জন্য ব্যবহার করত। এরপর সেই রাতেই চন্দ্রা সানিকে নিয়ে কুমারের বাড়িতে যায়, যে তাকে রক্তের প্যাকেট সরবরাহ করত। অন্যদিকে নাচিয়াপ্পা একজন স্থানীয় লোকের সাথে বিভিন্ন জায়গায় খোঁজ করছিল,
কারণ সে বলেছিল যে সে একজন মেয়ে এবং একটি ছেলেকে সুন্দর ও তার বন্ধুদের সাথে মারামারি করতে দেখেছিল। তখনই সেই স্থানীয় লোকটি দূর থেকে সানিকে চিনতে পারে। স্যার, আমি সেই রাতে এই ছেলেটিকে দেখেছিলাম। এবার নাচিয়াপ্পা দেখে সানির সাথে সেই চন্দ্রাও আছে, তাই তার সন্দেহ হয় হয়তো এই দুজন মিলেই সুন্দর এবং তার লোকদেরকে হত্যা করেছে। কিন্তু তাদের গলায় যে চিহ্নগুলো সে পেয়েছিল তা দেখে সে ভাবছিল কি করে এই দুজন মিলে তাদের সবাইকে মেরেছে। এই কারণে সত্যিটা জানার জন্য নাচিয়াপ্পা সেই রাতেই চন্দ্রার ফ্ল্যাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে জানত যে নাইট ডিউটির কারণে সে ফ্ল্যাটে থাকবে না। এইভাবে তল্লাশি করার পর সে একটি আলমারিতে অনেক লেন্সের সেট খুঁজে পায়, যার মধ্যে থেকে একটি লেন্স নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করে সে জানতে পারে যে এখান থেকে সেই লেন্সটিই নিখোঁজ যা সে ক্রাইম সিনে পেয়েছিল। আর এভাবেই নাচিয়াপ্পা নিশ্চিত হয় যে চন্দ্রা এবং সানি সেই রাতে সেখানে ছিল। ওদিকে সানি আবার চন্দ্রাকে তার আসল নাম জিজ্ঞেস করে। তখন চন্দ্রা প্রকাশ করে তার নাম নীলা। এই কথা শুনে সানি চমকে যায়, কারণ সে নীলার গল্পগুলো পড়েছিল যা ছিল একটি মিথ। কিন্তু এখন সে বুঝতে পারছিল এটি একটি বাস্তবতা। এরপর সে জিজ্ঞেস করে, আমি শুনেছি যে নীলাকে মেরে ফেলা হয়েছিল। চন্দ্রা জানায়, কয়েক বছর আগে একজন লোক আমাকে মেরেছিল, কিন্তু তারপর সে আমাকে তার বাড়ি নিয়ে গিয়ে আমার বুক থেকে সেই ছুরিটা বের করে আর রক্ত খাইয়ে আমাকে আবার জীবিত করে দেয়। পরে সে আমাকে বলে, লোকদের দেখানোর জন্য আমি তোমাকে মেরেছিলাম, কিন্তু আমি তোমার ভালো চাই। সে বলে, এই পৃথিবীতে তোমার মতো আরও অনেক মানুষ আছে, আর কিছু রাক্ষসও আছে, তাই সেই রাক্ষসদেরকে হারানোর জন্য আমার তোমার এবং তোমার মতো মানুষের সাহায্য দরকার। যাই হোক, এবার দৃশ্যটি এখান থেকে শিফট হয়, যেখানে আমরা চন্দ্রা এবং সানিকে ফ্ল্যাটের দিকে ফিরতে দেখি, কিন্তু তখনই দরজার পেছন থেকে চন্দ্রা অনুভব করে ভেতরে কেউ আছে। এভাবে সে বাতাসের গতিতে ফ্ল্যাটে ঢোকে, আর এর মধ্যে নাচিয়াপ্পা তার বন্দুক তাক করে গুলি চালায়। কিন্তু চন্দ্রা এত দ্রুত ছিল যে একটি গুলিও তার লাগে না, আর এই সুযোগে সে নাচিয়াপ্পার হাতে কামড় মারে। আর ঠিক তখনই সানি গুলির শব্দ শুনে ফ্ল্যাটে দৌড়ায়। এখন চন্দ্রা তাকে বাইরে যেতে বলে, কিন্তু নাচিয়াপ্পা আবার গুলি চালায়, যা সরাসরি সানির পেটে গিয়ে লাগে। ততক্ষণে নাচিয়াপ্পা বুঝে গিয়েছিল যে সে এখানে থাকলে মারা যাবে, তাই চন্দ্রাকে সানির সাথে ব্যস্ত দেখে সে সঙ্গে সঙ্গে জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। এরপর চন্দ্রা আহত সানিকে একটি অটোতে ভেনু এবং নাইজেলের সাথে একটি পুরনো নির্জন হাসপাতালে নিয়ে যায়। সানির রক্ত দ্রুত বেরোচ্ছিল, কারণ তার পেটে গুলি আটকে ছিল। এর মধ্যে রক্ত দেখে চন্দ্রার মন লোভী হয়ে ওঠে, কিন্তু তবুও সে নিজেকে নিয়ন্ত্রণ করে। ঠিক এই সময় টিভিতে খবর চলতে থাকে যে চন্দ্রা এবং সানি একজন বড় অপরাধী, আর একই সাথে চন্দ্রাকে একজন সন্ত্রাসী ঘোষণা করা হয়, যে এইমাত্র বিদেশ থেকে এসেছে। এখন চন্দ্রা ভেনুকে বলে, আমি যা বলি তাই করো, কারণ সবার আগে আমাদের সানির ব্লিডিং বন্ধ করতে হবে। কিন্তু ভেনু এজন্য অস্বীকার করে, আমি এসব পারি না, তাই আমি সানিকে আসল হাসপাতালে নিয়ে যাব। কিন্তু এর মধ্যে চন্দ্রা এক হাতে তাকে তুলে নেয়, যা দেখে ভেনু এবং নাইজেল বুঝতে পারে সে সত্যিই কোনো সাধারণ মেয়ে নয়। এরপর চন্দ্রা প্রকাশকে ফোন করে সব কথা জানায়। তারপর আমরা দেখি যে প্রকাশের কাছে মুথুন নামের একজন বড় লোক থাকে, যে এই সবার বস ছিল। এখন প্রকাশ চন্দ্রাকে বলে যে সব কাজ সেরে তুমি সঙ্গে সঙ্গে এখানে এসো, মুথুন তোমাকে ডেকেছে। অন্যদিকে একটি বারে টিভিতে চন্দ্রা এবং সানির খবর চলছিল। তখনই সেই অটোওয়ালা যে তাদের হাসপাতালে পৌঁছে দিয়েছিল, সেই খবর দেখে পুলিশকে সেই পুরনো হাসপাতালের ঠিকানা বলতে শুরু করে। কিন্তু এর মধ্যে বাড়ি উপস্থিত একজন অজানা লোক তার কথা শুনে ফেলে এবং সঙ্গে সঙ্গে সেই জায়গার জন্য বেরিয়ে পড়ে। ওদিকে আমরা দেখি যে একজন মন্ত্রী আদেশ দেন, এখনই সেই মেয়েটিকে ধরো। এবার নাচিয়াপ্পা তার মায়ের সাথে হাসপাতালে পৌঁছায়, কারণ তার হাত খুব আঘাতপ্রাপ্ত হয়েছিল। কিন্তু তখনই হঠাৎ সে ছোট ছোট শব্দ শুনতে শুরু করে, যেমন তার মায়ের হৃৎস্পন্দন, দূর থেকে কোনো শিশুর কান্না। কিন্তু এর মধ্যে সেই মহিলা ইন্সপেক্টর সেখানে এসে নাচিয়াপ্পাকে থাপ্পড় মেরে বলেন, তোমার কারণে ওরা দুজন পালিয়ে গেল, নয়তো এতক্ষণে আমরা তাদের ধরে ফেলতাম। তোমার একা সেখানে যাওয়ার কি দরকার ছিল? আসলে এই পুলিশেরা আর এই মহিলা ইন্সপেক্টরের ভাই মানব অঙ্গ পাচার করত। এই কারণে তাদের সন্দেহ ছিল হয়তো তারা দুজন তাদের কাজের কথা জেনে গিয়েছিল, যার কারণে তারা সুন্দর এবং বাকিদের মেরেছিল। তাই এবার ইন্সপেক্টর তাকে সতর্ক করে বলেন, যদি ওরা দুজন মিডিয়ার কাছে পৌঁছায় তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। তাই এখন তুমি চুপচাপ বসো, আমি সব সামলে নেব। এবার কিছুক্ষণ পর সেই ডাক্তার, যিনি তার নাতনিকে নীলার গল্প শুনিয়েছিলেন, তিনি নাচিয়াপ্পাকে দেখতে হাসপাতালে পৌঁছান। এরপর তিনি তার আহত হাত দেখে জিজ্ঞেস করেন, সেই মেয়েটি কি তোমাকে কোথাও কামড়েছে? কারণ মনে হচ্ছে সংক্রমণ বেশ ছড়িয়ে পড়েছে। এবার নাচিয়াপ্পা অবাক হয়ে জিজ্ঞেস করে, সেই মেয়েটি আসলে কে? তখন সেই ডাক্তার বলেন, সে কোনো সাধারণ মানুষ নয়। আমরা গল্পে পিশাচ, শয়তান, যক্ষিণী সম্পর্কে শুনি না, তেমনই সে একজন যক্ষিণী।
এরপর তিনি বলেন, আমি তোমার রক্ত পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছি, তাই পরে দেখা হবে। ওদিকে আমরা দেখি যে চন্দ্রা সানির খুব যত্ন নেয়। সে বলে, সানি, আমাকে এখান থেকে যেতে হবে। এরপর তুমি মিডিয়ার কাছে গিয়ে শুধু এতটুকু বলবে সেই সব লোককে আমি মেরেছি, আর এই সবের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এই কথা শুনে সানি জিজ্ঞেস করে, আমাকে বলো, সূর্যের আলো ছাড়া তোমার আর কি দুর্বলতা আছে? তখন চন্দ্রা উত্তর দেয়, আমার হৃদয়, অর্থাৎ যদি আমার হৃৎপিণ্ড থেমে যায় তাহলে আমি মারা যাব। আর একইভাবে যদি আমি কাউকে কামড়াই তাহলে সেই ভাইরাস তার শরীরে ছড়িয়ে পড়বে। যদি তার শরীর শক্তিশালী হয় তাহলে সে আমার মতো হয়ে যাবে, কিন্তু যদি সে দুর্বল হয় তাহলে সে কয়েক ঘন্টার মধ্যেই মারা যাবে। তখন সানি বলে, আমাকে কামড়ালে কি আমিও তোমার মতো হয়ে যাব? সে তার দিকে তাকিয়ে বলে, তোমার শরীর খুব দুর্বল সানি, কারণ তুমি অনেক মদ খেয়েছ। অন্যদিকে আমরা দেখি যে নাচি আপ্পার শরীরে পরিবর্তন শুরু হয়ে যায়। এরপর প্রথমে সকালে দুজন পুলিশ পুরনো হাসপাতালে পৌঁছায়, যেখানে চন্দ্রা একজন পুলিশের পেছনে দাঁড়িয়ে যায়, কিন্তু এরই মধ্যে অন্য পুলিশটি পেছন থেকে তাকে গুলি করে। এরপর গুলি করা পুলিশটি বাইরে গিয়ে তার সিনিয়রকে ফোন করে, কিন্তু তখনই সে অনুভব করে যে তার আশেপাশে কেউ আছে। আর তখনই আসে এই সিনেমার প্রথম আকর্ষণীয় অংশ, যেখানে আমরা চাতান নামের এক লোককে দেখতে পাই। যাই হোক, এবার আমরা দেখি যে চাতানের মধ্যে একটি অদ্ভুত শক্তি আছে। সে মানুষের মস্তিষ্ককে বিভ্রান্ত করতে পারে, আর এভাবেই সে একজন পুলিশকে বিভ্রান্তিতে ফেলে দেয় আর অন্যজনকে আহত করে অজ্ঞান করে দেয়। এরপর সে তার শক্তি দিয়ে চন্দ্রার মাথা থেকে গুলি বের করে, যার ফলে চন্দ্রা আবার জীবিত হয়ে ওঠে। কিছুক্ষণ পর নাচিয়াপ্পা সেই পুরনো হাসপাতালে পৌঁছায়, কিন্তু ততক্ষণে চন্দ্রা এবং অন্য লোকেরা সেখান থেকে চলে গেছে। কিন্তু তখনই তার চোখ সেই দুজন আহত পুলিশের ওপর পড়ে। তাদের দেখে সে তাদের গলায় কামড় দিয়ে দেয় আর তাদের রক্ত খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদিকে চন্দ্রা এবং চাতান জনি নামের এক লোকের কাছে যায়, যার একটি অনেক বড় বার ছিল। সেখান থেকে চন্দ্রা প্রকাশকে ফোন করে বলে যে নাচিয়াপ্পা সংক্রমিত হয়েছে, তাই তাকে শেষ করেই ফিরব। এই কথা শুনে প্রকাশ সতর্ক করে বলে, তুমি একা ওকে সামলাতে পারবে না, কারণ সে সবেমাত্র সংক্রমিত হয়েছে, তাই সে খুব শক্তিশালী হবে। তুমি এক কাজ করো, আমি কুমারকে তোমার কাছে নতুন পাসপোর্ট এবং টিকিট নিয়ে পাঠাচ্ছি, তুমি সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যাও। এরই মধ্যে সেই মহিলা ইন্সপেক্টর সেই পুরনো হাসপাতালে পৌঁছায় এবং সেই দুজন মৃত পুলিশকে দেখে, কিন্তু তখনই সেখানে নাচিয়াপ্পা আসে আর তারও রক্ত খেয়ে তাকে মেরে ফেলে। এরপর জনি সবাইকে তার বেসমেন্টে পাঠিয়ে দেয়, যার পরে চাতান চন্দ্রা এবং সানিকে বলে, আমি আপাতত একটি কাজে যাচ্ছি, আর জার্লিও সেখানে আমার সাথে থাকবে, তাই ততক্ষণে তোমরা নিজেদের খেয়াল রেখো। যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। এবার বন্ধুরা, এই চার্লিকে এটা আমরা পরে জানতে পারবো। ওদিকে রাত হলে নাচিয়াপ্পা তার মাকে সামনে বসিয়ে বলে, আমি একজন ভগবান, আর ভগবানকে কেউ মারতে পারে না। আর এইভাবেই সে শেষ পর্যন্ত তার মাকেও মেরে ফেলে। ওদিকে বেসমেন্টে চন্দ্রা সানিকে তার পুরনো প্রেমিকের ছবি দেখায়, যে দেখতে হুবহু সানির মতো ছিল। সে তাকে জানায় যে ব্রিটিশ আমলে সে আমার প্রেমিক ছিল, একবার আমাকে কেউ মারার চেষ্টা করলে সে আমার জন্য নিজের জীবন দিয়ে দেয়। এর মধ্যে জনি এসে চন্দ্রাকে জানায়, যাকে তুমি মেরেছ সেই সুন্দর গজেন্দ্র নামের এক বড় গ্যাংস্টারের ভাই, আর তার হাত অনেক উপর পর্যন্ত আছে, তাই আমি জানতে পেরেছি সে একটি বড় দল নিয়ে এখানে আসতে চলেছে। কিছুক্ষণ পর আমরা দেখি সত্যিই একটি বড় বাহিনী জনির বাড়ে পৌঁছায়। এখন চন্দ্রা তার অস্ত্র প্রস্তুত করে আর সানি, ভেনু, নাইজেলকে বলে, তোমরা তিনজন এখানেই থাকো। এরপর সে ওপরে গিয়ে সেই দলের সাথে খুব মারামারি করে আর সবাইকে মেরে ফেলে। কিন্তু তখনই নাচিয়াপ্পাও সেখানে এসে পৌঁছায় আর বলে, আমি জানতাম আমাদের মতো আরও অনেক মানুষ আছে, আর অবশ্যই আমাদের কোনো নেতাও থাকবে, তাই এবার আমাকে সেই নেতার সাথে দেখা করতে হবে। এই কথা শুনে চন্দ্রা সঙ্গে সঙ্গে ছুরি নিয়ে তাকে মারতে দৌড়ায়, কিন্তু নাচিয়াপ্পাও এখন এত গতিসম্পন্ন হয় যে মাঝপথে তার হাত ধরে ফেলে। আর যেখানে সে তাকে ছুরি মারতে যাচ্ছিল সেই অ্যাঙ্গেল থেকে সে অনুমান করে বলে, আচ্ছা, তাহলে আমাদের দুর্বলতা আমাদের হৃদয়। এরপর দুজনের মধ্যে একটি অসাধারণ মারামারি শুরু হয়, যেখানে নাচিয়াপ্পা চন্দ্রার চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হয়। এর মধ্যে সানি তাকে সাহায্য করার জন্য বন্দুক নিয়ে নাচিয়াপ্পার উপর গুলি চালায়, আর এই সুযোগের সদ্ব্যবহার করে চন্দ্রা সঙ্গে সঙ্গে নাচিয়াপ্পার হৃদয়ে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর সে তার লাশ প্রকাশের কাছে নিয়ে যায়, আর প্রকাশ তাকে একটি নিরাপদ জায়গায় রাখে, যেখানে আগে থেকেই অনেক লাশ নিরাপদে রাখা ছিল। এরপর চন্দ্রা সানিকে বলে, সানি, এবার আমাকে যেতে হবে, আর এভাবে সে তাকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বেচারা সানি তাকে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। এবার দৃশ্যটি কিছুটা ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে চন্দ্রা জনির বারে পৌঁছানোর আগে
কিছু গুন্ডা সেখানে বসেছিল। এরপর জনি তাদের বেসমেন্টে কারোর সাথে দেখা করতে পাঠায়, যেখানে আমরা সেই চার্লি নামের লোকটিকে দেখতে পাই, যে নিনজাদের মতো সব গুন্ডাকে মেরে ফেলে। আর এরপর যখন আমাদের সেই চার্লির মুখ দেখানো হয়, তখন আমাদের সবার হুঁশ উড়ে যায়, কারণ সেই চরিত্রে অভিনয় করছেন সুপারস্টার দুলকার সালমান ভাই। আর এরই সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, আপনাদের এই সিনেমাটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একই সাথে এই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে কোনো ভিডিও মিস না হয়। তাহলে এবার আমি আপনার সাথে এমন আরেকটি চমৎকার সিনেমার সাথে দেখা করব। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনার প্রিয়জনদের যত্ন নিন। বাই বাই।